আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ হাবিবুর রহমান। আমি আজকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য নিজে করি পৃষ্ঠা 15 এর নতুন বইয়ের প্রাথমিক গণিত পঞ্চম শ্রেণীর নতুন বইয়ের পৃষ্ঠা 15 নিজে করি অংশের একে একে সবগুলো সমাধান নিয়ে আসছি। দেখো শিক্ষার্থী বন্ধুরা, এই 413 গুণন 1 ফাঁকা ঘর। এক্ষেত্রে গুণফলের একক স্থানের অঙ্ক 5 হলে খালি ঘরের অঙ্কটি কত হবে? তাহলে আমরা কিন্তু উপলব্ধি করব, আমরা এটা কি জানি, গুণ্য, আর এটা কি বলো, এটা হচ্ছে গুণক, অথবা উল্লেখ করে দিতে পারে এটা গুণ্য আর এটা হচ্ছে গুণক। এক্ষেত্রে গুণফলের একক স্থানের অঙ্ক 5 হলে, তাহলে আমাদের কিন্তু গুণফলের একক স্থানের অঙ্ক দেয়া নাই, দেওয়া আছে কি, দেয়া নাই। খালি ঘরের অঙ্কটি কত হবে? তাহলে আমরা প্রথমে লিখি এই 713 এই গুণন 1 ইন্টু ফাঁকা ঘর। আমাদের কি বলছে, গুণফলের একক স্থানীয় অঙ্ক 5। তাহলে এখানে আমাদের 5 হতে হবে। দেখো, আমাদের চিন্তা করতে হবে, আমাদের যে কোনো গণিতের নৈর্ব্যক্তিক সমাধানের জন্য আমাদের ভাগ করতে হবে। দেখো, আমি যদি এই উপরে 3 আর নিচে মনে মনে 1 ধরি, 3 হচ্ছে 3, উপরে 3 নিচে মনে মনে 2 ধরি, তাহলে 3 দুগুণ 6, উপরে 3 নিচে 4 ধরলে 3 4 12। এবার উপরে 3 আর নিচে যদি 5 ধরি, মনে মনে 5 ধরি, 3 5 কত, 3 5 15, 15 5। তাহলে দেখো আমরা কিন্তু পাই গেছি এখানে। তাহলে এখানে যদি 5 ধরি, 6 ধরলে হবে না, 6 ধরলে 3 18, 7 ধরলে 3 7 21, 8 ধরলে 3 8 24, 9 ধরলে 3 9 27। তাহলে কত ধরা যাচ্ছে? 5 আমাদের বলে দিছে যে এক্ষেত্রে গুণফলের একক স্থানের অঙ্ক 5। ঠিক আছে, গুণফলের একক স্থানের অঙ্ক কত? 5। তাহলে আমরা যদি এখানে 5 ধরি, তাহলে কত হয়, যে 5 ধরলে 3 5 15 5। তাহলে 5 ধরলে 3 5 15 5, হাতে মোট কত? 1। 5 অক্ষে 5 আর 1 6, 5 7 35, 1 ঘর কাটা, 3 অক্ষে 3, 1 অক্ষে 1, 7 অক্ষে 7। আমরা দিলাম 5 যোগ 0 মানে 5, 6 যোগ 3 মানে 9, 5 আর 1 6, 7 আর 3 10। তাহলে দেখি এবার আমরা আমাদের যথারীতি নৈর্ব্যক্তিকে দেয়া আছে, কতে দেয়া আছে 3, খতে দেয়া আছে 4, গতে দেয়া আছে 5, আর ঘতে দেয়া আছে 6। এবার একটু খেয়াল করি আমরা যে 713 গুণন 1 ইন্টু ফাঁকা ঘর, এক্ষেত্রে গুণফলের একক স্থানের অঙ্ক 5 হলে খালি ঘরের অঙ্কটি কত হবে? তাহলে খালি ঘরের অঙ্ক কত হচ্ছে? 5। কত হচ্ছে বলো? 5। তাহলে আমরা কি লক্ষ্য করলাম, সেটা হচ্ছে আমাদের কিন্তু কি চাইছে, গুণফলের একক স্থানের অঙ্ক। আমার কিন্তু এটার একক স্থানের অঙ্কটা কিন্তু আমাদের মানে ফাঁকা দিয়ে আছে, এবং গুণফলের একক স্থানের অঙ্ক কত হয়? 5 হয়। কত হয়? 5। আমরা যদি এই জায়গায় 5 ধরি, তাহলে 3 5 15। তো গুণফলের একক স্থানের অঙ্ক কত হয়? 5। তাহলে আমরা এইভাবে পরীক্ষার হলে রাব করে সঠিক উত্তরটা আমরা পরীক্ষার খাতায় এবং প্রশ্নপত্রে অ্যান্সারটা দিয়ে আসবো। যেমন 1 গ 5 লিখে দিয়ে আসবো। তাহলে এভাবে আমরা উত্তরটা দেওয়ার চেষ্টা করব। তাহলে আমি কি বললাম, আবার একটু বলি, 713কে 1 একটু ফাঁকা ঘর দিয়ে গুণ দেবো। এক্ষেত্রে গুণফলের একক স্থানের অঙ্ক 5 হলে খালি ঘরের অঙ্কটি কত হবে? তাহলে গুণফলের একক স্থানের অঙ্ক 5 টার্গেট করে কিন্তু আমাদের গুণ করতে হচ্ছে। যে আমি যদি ফাঁকা ঘরে 5 ছাড়া অন্য যে কোনো সংখ্যা ধরি, তাহলে গুণফলের একক স্থানের অঙ্ক কিন্তু 5 হয় না। একমাত্র যদি এই ফাঁকা ঘরে 5 ধরি, তাহলে 3 5 15, অর্থাৎ গুণফলের একক স্থানের অঙ্ক কত হয়? 5 হয়, অন্য কোনো ক্ষেত্রে হয় না। এবার পরের অঙ্কটি 2 নম্বর অঙ্ক, 0 1 ও 2 অঙ্কগুলো একবার ব্যবহার করে গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার গুণফল কত? দেখো, আমি যদি একটা অঙ্ক করে একাধিক অঙ্ক সমাধান করতে পারি, সেটা কিন্তু আমার জন্যই লাভ। আমরা এই অঙ্কে থেকে আমি বেশ কিছু আইডিয়া ধারণা দেব। যেমন 0 1 2 অঙ্কগুলো একবার ব্যবহার করে গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার গুণফল কত? থাকো বাবা। হ্যাঁ,
তাহলে আমরা জানি অঙ্ক মোট 10টি। অঙ্ক মোট কয়টি? 10টি। অঙ্ক মোট 10টি। অঙ্ক মোট কয়টি? 10টি। 10টি কী কী? 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তাহলে অঙ্ক মোট কয়টি? 10টি। কী কী? 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। আচ্ছা, এখন খেয়াল করি আমরা। বলছে যে এই যদি যদি অঙ্ক উল্লেখ করে দেয়, যেমন এই 10টা অঙ্কের ভিতর সবচেয়ে ক্ষুদ্রতম অঙ্ক কিন্তু 0, আর সবচেয়ে বৃহত্তম অঙ্ক কত? 9। তাহলে আমরা যদি বলি 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা গঠন করো। 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে কী হবে? 4টে 9, 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। ক্ষুদ্রতম অঙ্ক কি? 0। তাহলে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 4টে 0। কিন্তু দেখো, 4টে 0 দিলে কি কোনো অর্থ দাঁড়ায়? কোনো অর্থ দাঁড়ায় না। এই জন্য আমাদের কী দিতে হবে? প্রথম 0 বাদ দিয়ে 1 দিতে হবে। 1 দিয়ে 3টা 0 দিলেই 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা গঠিত হয়। এবার 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা। 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা। দান করো তুমি। 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা। বলতিছে দান করো। 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা। তাহলে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা 4টে 9। কয়টা 9? 4টে 9। 1টা, 2টা, 3টা, 4টা। তাহলে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 1 দিয়ে 3টা 0, আর 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা 4টে 9। আমরা জানি বৃহত্তম অঙ্ক কত? 9, আর ক্ষুদ্রতম অঙ্ক কত? 0। যেহেতু শুধু 0 দিয়ে সংখ্যা গঠন করা যায় না, এই জন্য 1 দিয়ে 3টা 0, আর 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কয়টা 9? 4টে 9। এখন আমরা যথারীতি আমাদের সমস্যায় চলে আসি। কিন্তু আমাদের যদি এবারে আমরা দেখব যে এখানে যে অঙ্ক যদি উল্লেখ করে দেয়, তাহলে কিন্তু আমরা এই অঙ্কগুলো দিয়ে আমাদের বৃহত্তম বা ক্ষুদ্রতম সংখ্যা গঠন করতে হবে। তাহলে এখানে মোট কয়টা অঙ্ক আছে? 1টা, 2টা, 3টা। মোট কয়টা অঙ্ক আছে? 3টা। তাহলে আমাদের এই 0, 1, 2 দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা। তাহলে 0, 1 ও 2 দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা। বৃহত্তম সংখ্যা কত? 0, 1, 2, 3 দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা গঠনের ক্ষেত্রে আমাদের সবচেয়ে বড় অঙ্কটা সবার সামনে নিতে হবে। বড়র চেয়ে ছোট, তার চেয়ে সবার ছোট। আবার 0, 1 ও 2 দ্বারা গঠিত ক্ষুদ্রতম সংখ্যা কী হবে বলো? আমি যদি এরকম দিই, দেখো, ক্ষুদ্রতম অঙ্ক 0, তারপর 1, তারপরে 2, কিন্তু এটা কিন্তু 2 অঙ্কের সংখ্যায় রূপান্তর হয়। কিন্তু আমাদের 3 অঙ্কই রাখতে হবে, তাছাড়া তো আমাদের মূল বিষয়টা হলো না। মানে 3 অঙ্ক দ্বারা গঠিত কোনো ক্ষুদ্রতম সংখ্যা হলো না। এই জন্য আমরা কী করব? এই যাতে অর্থ গঠন করে, এই জন্য আমরা প্রথমে 1 দেব, সবচেয়ে ছোটো 0 চেয়ে ছোটো 1, তারপরে 0 দেব, তারপরে কত দেব? 2। এবার আমাদের কি করতে হবে? বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার গুণফল বের করতে হবে। তাহলে আমরা যদি এবার এই 210কে কী করব? 102 দিয়ে গুণ দেব। তাহলে 2 0 0, 2 হককে 2, 2 দুগানো 4, 1 ঘর কাটা, 0 0 0, 0 1 0 0, 2 0 0, 2 ঘর কাটা, 1 0 0, 1 হককে 1, 2 1 2। তাহলে 0 0 0 গুণ করলে 0, 2 যোগ 0 যোগ 0 মানে 2, এবার 4 যোগ 0 0 মানে 4, আর 1 1, আর 2 2। তাহলে এখন আমাদের দেখো, এখন আমাদের বইয়ে দেওয়া অপশনের ভিতর, বইয়ে যে অপশনটা দেখতে পাচ্ছি, আমাদের কোন অপশনটি এতে মিলছে আমরা দেখি। যে বইয়ে আমরা দেখতে পাচ্ছি 2100 4000 কত? এখানে 2100 4000 21420। এই যে 21420 গ নম্বরে কিন্তু আমাদের আছে 21000 কত? 400। এই গ নম্বর 21420, এটা কিন্তু সঠিক উত্তর। তাহলে আমরা লিখি, আমরা সঠিক উত্তরটা এখানে লিখি। এই 2 লাইন, এই 3 লাইন আমাদের প্রয়োজন নেই, এই 3 লাইন আমাদের প্রয়োজন নেই। তাহলে আমরা লিখতে পারি, এখন আমরা লিখি যে
এক, এখানে একে দেওয়া আছে, কতে দেওয়া আছে এই 630, হতে দেওয়া আছে 2520, আর গতে দেওয়া আছে এই 21420, যেটা আমাদের উত্তর। আর ঘতে দেওয়া আছে কত 22,622, তাহলে সঠিক উত্তর 21420, অর্থাৎ 21,420। তাহলে সঠিক উত্তর হচ্ছে 21,420। এবারে পরবর্তী অঙ্কটি 3 নম্বর অঙ্ক। একটি বিদ্যালয়ে 1350 জন ছাত্রছাত্রী আছে। কতজন ছাত্রছাত্রী আছে? 1350 জন ছাত্রছাত্রী আছে। প্রত্যেক ছাত্রছাত্রী 200 টাকা করে দরিদ্র তহবিলে জমা দিলে কত টাকা হবে? দেখো কত, মোট ছাত্র কতজন? 1350 জন, এবং প্রত্যেক ছাত্রছাত্রী মানে একজন, প্রতিজন 200 টাকা করে দেয়। তাহলে খেয়াল করো, প্রতিজন তাহলে একজন, প্রতিজন মানে একজন ছাত্রছাত্রী বা শিক্ষার্থী, একজন শিক্ষার্থী বা ছাত্রছাত্রী, একজন শিক্ষার্থী দেয় কয় টাকা দেয়? 1300, এই যে প্রত্যেক ছাত্রছাত্রী 200 টাকা করে দেয়, একজন শিক্ষার্থী দেয় 200 টাকা। তাহলে মোট কয়জন শিক্ষার্থী? সুতরাং কত? 1350 জন। এই আমরা লিখবো আর কি 1350 জন শিক্ষার্থী দেয়, তাহলে 200 গুণন 1350 এত টাকা। আচ্ছা, তাহলে 1350কে আমরা 200 দিয়ে গুণ দেবো। তাহলে আমরা তো জানি সহজ গুণের একটু সহজ নিয়ম আছে। 1350-এর নিচে আমরা 2 লিখবো, 2 লিখে এই 0 এদিকে দেবো, সহজ পদ্ধতিতে করব। কারণ আমরা জানি যে কোনো অঙ্কের কোনো সংখ্যার শেষে যদি শূন্য থাকে, সেই শূন্যগুলোকে আলাদা গুণ করার দরকার হয় না, শুধু গুণে বসা দিলেই হয়ে যায়। তাহলে 5 দুগুণ 10, শূন্য হাতে মোট কত? 1, 3 দুগুণ 6, 1 7, 2 হকে 2, আর কয়টা শূন্য? 1 2 তিনটে শূন্য গুণে বসা দিই, 1 2 3। তাহলে কত হচ্ছে? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 2,70,000। তাহলে 2,70,000 টাকা। তাহলে 2,70,000, 2,70,000 টাকা। এটা একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 2,70,000 টাকা। এবারে পরের অঙ্কটি 98,765, একক, দশক, শতক, হাজার, অযুত। 98,765-কে 100 দিয়ে ভাগ, এখানে ভাগশেষ কত হবে? তাহলে এখানে যে অ্যান্সারগুলো দেওয়া আছে দেখো, আমরা সহজে কিন্তু বসায় দিতে পারি, কিন্তু আমরা একটু কাজ করবো। আমরা এটা ভাগ করে নিই আমরা, যে 98,765-কে আমরা যখনই ভাগ করি 100 দিয়ে ভাগ দিলে কয়বার হয়? যদি 9 বার দিই তাহলে 900, যদি 8 আর 7, 0 থেকে 0 সাথে 7 যোগ করলে 7, 0 সাথে 8 যোগ করলে 8, এটা আনলাম কত? 6। এবার কত দেবো? 6 বার দেবো। তাহলে এবার কত দেবো? এবার দেবো 8 বার। কয়বার দেবো? 8 বার। তাহলে 8 বার দিলে 8 গুণ 100 মানে 800। 0 যোগ 6 মানে 6, 0 যোগ 7 মানে 7, এটা আনলাম কত? 5। এবার আমরা কয়বার দেবো? 5 বার। 5 বার দিলে কত? না, এবার আমরা 7 বার দেবো। আমরা সবসময় এটার দিকে লক্ষ্য রাখবো, এই 7 বার দেবো। তাহলে 7 বার দিলে 700। এবার তাহলে বিয়োগ করলে কত হয়? 5 যোগ 5 বিয়োগ 0 মানে 5, 6 বিয়োগ 0 মানে 6। তাহলে 65 হয়। কত হয়? 65। এখানে 0 থেকে 7 বিয়োগ করলে 7ই হয়, 0 থেকে 8 বিয়োগ করলে 8 হয়। তাহলে কি দাঁড়াচ্ছে? এখানে 65 অবশিষ্ট থাকতেছে। তাহলে কত অবশিষ্ট থাকতেছে? 65। বলছে যে এখানে যেটা বলছে যে ভাগশেষ কত হবে? 98,765-কে 100 দিয়ে ভাগ দিলে ভাগশেষ কত হবে? তাহলে ভাগশেষ কত হবে? 65। কত হবে? 65, ঘ নম্বর। তাহলে আমরা জানি যেটা দিয়ে ভাগ করে সেটাকে বলে ভাজক। যা দ্বারা ভাগ করা হয় তাকে বলে ভাজক, যাকে ভাগ করা হয় তাকে বলে ভাজ্য, তাকে কি বলে? ভাজ্য। এবং ভাজ্যকে ভাজক দ্বারা ভাগ করলে যে ফলটা পাওয়া যায় সেটা হচ্ছে ভাগফল। আর যদি নিঃশেষে বিভাজ্য না হয় তাহলে যেটা অবশিষ্ট থাকে সেটা হচ্ছে ভাগশেষ। সেটা হচ্ছে ভাগশেষ। এখন আমরা 5 নম্বর, এখান থেকে কিন্তু সমস্যার সমাধানটা করতে পারবো। 5 নম্বর দেখো, আমাদের বলছে ভাগের ক্ষেত্রে কোন সম্পর্কটি সঠিক? ভাগের ক্ষেত্রে কোন সম্পর্কটি সঠিক?
তাহলে ভাগের ক্ষেত্রে কোন সম্পর্কটি সঠিক? কোন সম্পর্কটি ভাগের ক্ষেত্রে কোন সম্পর্ক, দেখো সম্পর্ক, কোন সম্পর্কটি ভাগের ক্ষেত্রে কোন সম্পর্কটি সত্য? ভাগের ক্ষেত্রে কোন সম্পর্কটি সত্য, দেখো তাহলে ভাগের ক্ষেত্রে কোন সম্পর্কটি সত্য? তাহলে এখানে বলছে বলছে ভাজক লেস দেন বা ছোট চিহ্ন, এটা হচ্ছে ছোট, কুমিরের মাথা অর্থাৎ কুমিরের মাথা কি হয়, যদি ফাঁক থাকে সেদিকে বোঝায় বড়, তাহলে ভাগশেষ। তাহলে এখানে ভাগশেষ ভাজকের চেয়ে কি বড় দেখাচ্ছে, এই যে ভাগশেষ কি ভাজকের চেয়ে বড় হয়, এটা অসম্ভব, তাহলে এটা মিথ্যা। এবার খ নম্বর ভাগশেষ লেস দেন ভাজক, দেখো অর্থাৎ ভাগশেষ ছোট ভাজক বড়, কুমিরের এই মাথা হাও যেদিকে থাকবে সেটা বড়, আর যেদিকে এই মানে তীর চিহ্ন থাকবে সেটা ছোট নির্দেশ করবে। তাহলে ভাগশেষ লেস দেন মানে ভাগশেষ ছোট ভাজক, ভাগশেষ লেস দেন ভাজক যাকে বলে, অর্থাৎ ভাজকটা বড় আর ভাগশেষটা কি ছোট, এই যে ভাগশেষটা ছোট ভাজকটা কি বড়, তাহলে দ্বিতীয় নম্বর শর্ত পূরণ করে। আর ভাগশেষ এটা সমান হতে পারে না, কখনোই না। ভাজক আর ভাগশেষ কখনোই সমান হতে পারে না। আর ভাজ্য লেস দেন ভাগশেষ মানে ভাগশেষই ভাজ্যের চেয়ে বড়, এটা অসম্ভব। এই ভাগশেষ এই ভাজকের চেয়ে বড়, এটা কি সম্ভব? মানে ভাগশেষ এই ভাজ্যের চেয়ে বড়, এটা কিন্তু সম্ভব না। তাহলে আমরা দেখতে পাচ্ছি খ নম্বর সঠিক উত্তর। খ নম্বর কি সঠিক উত্তর? তাহলে যে সংখ্যা দ্বারা ভাগ করা হয় তাকে ভাজ্য বলে, যে সংখ্যা দ্বারা ভাগ করা হয় তাকে বলে ভাজক, অথবা যে সংখ্যা দিয়ে ভাগ করা হয় তাকে বলে ভাজক, যে সংখ্যাকে ভাগ করা হয় তাকে বলে ভাজ্য। এবার ভাজ্যকে ভাজক দিয়ে ভাগ করার ফলে যে ফল পাওয়া যায় সেটা হচ্ছে ভাগফল, আর যদি নিঃশেষে বিভাজ্য না হয় যেটা অবশিষ্ট থাকে সেটাই ভাগশেষ। তাহলে নিয়ম হচ্ছে ভাজক সবসময় ভাগশেষের চেয়ে বড় হবে, এবারে পরের অঙ্কটি 6 নম্বর অঙ্ক। 225 ফাঁকা ফাঁকা ঘর ইকুয়াল টু 9, ফাঁকা ঘরে কত বসবে? তাহলে এই যে ফাঁকা ঘরে কত বসবে? 9, 15, 25 না 225, তাহলে ফাঁকা ঘরে কোন সংখ্যাটি বসবে? তাহলে খেয়াল করি আমরা, 225কে আমি কত দিয়ে ভাগ দিলে 9 হয়? আচ্ছা, 225কে 9 দিয়ে কিন্তু ভাগ করা যায় না, তাহলে এটা সম্ভব না। এবার 225কে আমি যদি 15 দিয়ে ভাগ দিই, যে এই 225 15, তাহলে কত হয়? 15 দিলে ভাগ দিলে 15কে 15, 2 5, 5 15 75 0, তাহলে 15 হয়। কিন্তু আমাদের ভাগফলে কিন্তু 9 হতে হবে। কত হতে হবে? 9। তাহলে আমি যদি এই 225কে 25 দিয়ে ভাগ দিই, তাহলে 8 9 25 225 মিলে যাচ্ছে, তার মানে এই 25 দিয়ে ভাগ দেওয়া লাগবে। তাহলে ফাঁকা ঘরে কত হবে? 25। ফাঁকা ঘরে কত হবে? এবার পরের অঙ্কটি। তালেব সাহেব বছরে 98,400 টাকা বাড়ি ভাড়া ব্যয় করে, তার মাসিক বাড়ি ভাড়া ব্যয় কত? তাহলে তার মাসিক মানে এক মাসে, প্রতি মাসে, মাসিক মানে প্রতি মাসে। তাহলে 1 বছর সমান কয় মাস? তাহলে 1 বছর সমান 12 মাস। 1 বছর সমান 12 মাস। দেখো, আমার ভিডিওটা যদি একটু বড় হয়ে যায়, আমি চিন্তা করি যে যেন শিক্ষার্থীরা এই একটা অঙ্কের মাধ্যমে আরও অন্যান্য অঙ্ক নিজে করতে পারে। তাই আমার ভিডিওটা একটু বড় হলেও ধৈর্য ধরে সবাই দেখবেন, এবং আমার চ্যানেলটা নতুন, এই জন্য সবাই সাবস্ক্রাইব করে দেবেন। সবাইকে ধন্যবাদ। তাহলে তালেব সাহেব বছরে 98,400 টাকা বাড়ি ভাড়া ব্যয় করেন, তার মাসিক বাড়ি ভাড়া ব্যয় কত? তাহলে 1 বছর সমান 12 মাস। আচ্ছা, তো বছরে 98,000 টাকা বাড়ি ভাড়া ব্যয় করেন, তার মানে 12 মাসে। কয় মাসে? 12 মাসে। তাহলে আমরা লিখতে পারি এই 12 মাসে বাড়ি ভাড়ায় ব্যয় করেন, 12 মাসে এই বাড়ি ভাড়ায় ব্যয় করেন। তাহলে 12 মাসে বাড়ি ভাড়া ব্যয় করেন, কয় টাকা ব্যয় করেন? 98,400 টাকা। সুতরাং
এক মাসে বাড়ি ভাড়ায় ব্যয় করেন ভাগ হবে। তাহলে 98,400 ভাগ কত? 12। 98,400 ভাগ কত? 12 এত টাকা। তাহলে 98,400কে 12 দিয়ে ভাগ দিতে হবে। 98,400কে কত দিয়ে ভাগ দিতে হবে? 12 দিয়ে ভাগ দিতে হবে। তাহলে যথারীতি আমরা 98,400, তাহলে এখানে কিন্তু আমাদের অ্যান্সার চলে আসবে আর কি। তাহলে 98,412, তাহলে 98,400 ভাগ কত দেবো? 12। তাহলে আমরা যদি দিই, এই যে 5 বারং 60, 6 বারং 72, 7 বারং 84, 8 বারং 96, তাহলে 8 বারং 96, 97, 98, 2 কেটে আনলাম 4, 12 দুগানো 24, কেটে আনলাম 0, 12 শূন্য 0, কেটে আনলাম 0, 12 শূন্য 0, তাহলে কত দাঁড়াচ্ছে? 8,200 টাকা। কয় টাকা? 8,200 টাকা। তাহলে আমাদের কিন্তু এখানে উত্তর দেওয়া আছে, উত্তরে ক আছে 8,000, কতে আছে 8,400, 8,400 টাকা, খতে আছে 8,200 টাকা, গতে আছে 8,020 টাকা, ঘতে আছে কয় টাকা? 820 টাকা। তাহলে দেখো কোনটা মেলে। এই যে 8,200 টাকা। কয় টাকা? 8,200 টাকা। খাওয়া হচ্ছে সঠিক অ্যান্সার। এবার আমরা পরের অঙ্কটি সমাধান করছি। এবারে আমরা পাশাপাশি গুণ করি। পাশাপাশি একক, দশক, শতক, হাজার, 5,968 দিয়ে 497 দিয়ে গুণ করি। তাহলে আমরা প্রথমে এই 5,968 লিখব। লিখে গুণ চিহ্ন দিয়ে আমরা এইটাকে যার যার স্থানীয় মান অনুযায়ী লিখবো। যেমন 4-এর স্থানীয় মান 400, যোগ চিহ্ন দেবো। আমরা জানি যোগ চিহ্ন দিতে হয়। 9-এর স্থানীয় মান 9 দশক মানে 90, যোগ 7-এর স্থানীয় মান 7 একক মানে হচ্ছে 7। এবার যেহেতু প্রথম বন্ধনী বাইরে এই 5,968 আছে, তাই এবার সবার ভিতরে এটা গুণ দিয়ে দেবো। তাহলে 5,968 গুণন 400, যোগ 5,968 গুণন কত? 90, যোগ 5,968 গুণন কত? 7। এবারে পাশাপাশি গুণ করি। তাহলে 5,968 গুণন 497, 5,968 গুণন আমরা এই 4-এর স্থানীয় মান 400, একক, দশক, শতক, 4-এর স্থানীয় মান 4 শতক মানে 400। এবার যোগ, এখানে যোগ চিহ্ন দিয়ে লিখবো। যার যার নিজস্ব অঙ্কের স্থানীয় মানের পরে যোগ চিহ্ন দিয়ে লিখবো। 9 স্থানীয় মান 9 দশক মানে 90, আর 7-এর যোগ চিহ্ন দিয়ে 7-এর স্থানীয় মান 7 একক মানে হচ্ছে 7। তাহলে 400 যোগ 90 যোগ 7। এরপর এই ব্র্যাকেটের বাইরে যে 5,968 আছে, এটা ব্র্যাকেটের ভিতরে সবগুলো সংখ্যার সাথে গুণ দিয়ে দেবো। তাহলে 5,968 গুণন 400, 5,968 গুণন 90, 5,968 গুণন 7। এবার আমরা প্রত্যেকটাই গুণ করে বসাবো। যেমন 5,968কে আমরা 4 দিয়ে গুণ দেবো। তাহলে 4 × 32-এর 2, হাতে আমার কত? 3। তাহলে 4 × 32-এর 2, হাতে আমার 3। তারপর 4 × 24-এর 3, 27, 27-এর 7, হাতে আমার কত? 27-এর 7, হাতে আমার 2। এবার হচ্ছে তারপর হচ্ছে 4 × 36, 36 7 2, 36 7 2 38, 38-এর 8, হাতে আমার কত? 3। এবার 5 নং 4 5 20, 20 আর 3 23, 20 আর 3 23, এই যোগ চিহ্ন দিলাম। এবার 20 আর 3 23, এবং এই যে দুইটা শূন্য পাশে বসায় দেবো। এবার যোগ 9 দিয়ে আমরা এটা গুণ করবো। 8 নং 72-এর 2, 8 নং 72-এর 2, হাতে আমার কত? 7। এবার হচ্ছে 6 নং 54-এর সাথে 54-এর সাথে 54, 55, 56, 57, 58, 59, 60, 61, 61-এর 1, হাতে আমার কত? 6। 9 নং 81-এর 6, 81 আর 6, 81 আর 6, 81, 81 আর 6, হ্যাঁ। এবার হচ্ছে 9 নং 81, 81 আর 6, 81, 82, 83, 84, 85, 86, 87, 87 7, হাতে আমার কত? 87 7, হাতে আমার কত? 8। 8, 5
নং 45 আর 8 53। এবার আমরা কি করব, 27টা 56 6 হাতে আমার কত 5, 27টা 56 6 হাতে আমার 5। তারপর হচ্ছে এরপর হচ্ছে 642 পাশে 47, 47 7 হাতে আমার কত, 47 7 হাতে আমার কত, হাতে আমার 4, 7 নং 63 আর 4 63, 64 65 66 67, 67 7 হাতে আমার কত 6, 7 নং 6, 535 আর 6 41। এবার সবগুলো আমরা এককের ঘর যোগ করে দেবো। 6 6 2 8, 8 যোগ 0 মানে 8। এবার হচ্ছে 7 7 আর 1 8, 8 যোগ 0 মানে 8। এবার হচ্ছে 7 7 7 14, 14 আর 2 14, 15 16, 16 6 হাতে আমার কত 1, 1 আর 1 2, 2 আর 3 5, 5 আর 7 12 2 হাতে আমার কত 1, 4 আর 1 5, 5 আর 5 10, 10 আর 8 18, 18 8 হাতে আমার কত 1, 3 আর 1 4, এবার হচ্ছে 2 2। তাহলে আমাদের যদি এই পাশাপাশি গুণ করতে বলে তাহলে আমরা এটাকে এই অঙ্কটাকে ভেঙে নিতে পারি। অঙ্কটাকে ভেঙে নিয়ে এই 5968 দিয়ে গুণ দিতে হবে। আমরা দুইভাবে ভাঙতে পারি, আমরা এই ভাজককেও ভাঙতে পারি, আবার ভাজ্যকেও ভাঙতে পারি। এরপরে যথারীতি এই প্রত্যেকটা সংখ্যা দিয়ে এই একক স্থানীয় মানের অঙ্কগুলোকে গুণ করতে হবে। গুণ করার পর যোগ করলে আমরা কাঙ্ক্ষিত সমাধান পেয়ে যাব। তাহলে আমরা দুইভাবে করতে পারি অঙ্কটা। যদি পাশাপাশি গুণ করি বলে তাহলে পাশাপাশি গুণের নিয়মে করতে হবে, অন্য কোনো পদ্ধতিতে করলে কিন্তু অঙ্ক হবে না। এবারে সহজ পদ্ধতিতে গুণ করি। সহজ পদ্ধতিতে গুণ করার ক্ষেত্রে অত্যন্ত সতর্কতার সাথে করতে হবে। এখানে যদি সহজ পদ্ধতিতে গুণ করতে বলে তাহলে অন্য কোনো পদ্ধতিতে গুণ করলে হবে না। তাহলে আমরা কি করব, এই সহজ পদ্ধতি গুণের ক্ষেত্রে আমরা এই যে কোনো একটা সংখ্যাকে কোনো একটা ক্ষুদ্রতম সংখ্যা থেকে বিয়োগ করে বের করব। যেমন 199, তাহলে আমরা কি করতে পারি, এই 200 বিয়োগ 1 লিখতে পারি। কত লিখতে পারি, 200 প্লাস 200 বিয়োগ 1, তাহলে 200 বিয়োগ 1 মানে 199 গুণন কত 25। এবার আমরা কি করব, এই 25 দিয়ে ভিতরে সবার সাথে গুণ দেবো। তাহলে 200 গুণন 25 বিয়োগ 1 গুণন 25। এবার 25 দুগুণে কত 50, আর দুটি শূন্য, বিয়োগ কত 25 অক্ষে 25। এবার বিয়োগ করবো, 5 আছে কত 10 পাবো 5, হাতে আমার কত 1, 2 আর 1 3, 3 আছে কত 3 আছে কত 10 পাবো 7, হাতে আমার কত 1, 1 আছে কত 10 পাবো 9, 9 আর হাতে আমার 1, 1 আছে কত 5 পাবো 4। আবারও দেখি, 5 থেকে 10 পাবো 5, হাতে আমার কত 1 3, 3 থেকে 10 পাবো 7, হাতে আমার 1, 1 আছে 10 পাবো 9, হাতে আমার 1, 1 আছে কত 5 পাবো 4, 4975। একইভাবে দেখো, আমরা যদি 2 নম্বর করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, 7240 গুণন কত 110। তাহলে এটাকে আমরা লিখতে হবে 7240 গুণন 7240 গুণন কত লিখবো আমি, 100 যোগ 10, 100 যোগ 10, 110। তাহলে এবার কি করব, এই 7240 গুণন 100 যোগ 7240 গুণন কত 10। এবার আমরা এই যে 1 দিয়ে কোনো সংখ্যা গুণ দিলে যা হয় তাই থাকে, তাহলে 7240কে 1 দিয়ে গুণ করলে 7240 আর দুটি শূন্য, যোগ 7240 আর একটা শূন্য। তাহলে যদি আমি এবার যোগ করি 0 0 0, এককের ঘর আগে যোগ করতে হয়, তারপরে দশকের ঘর, তারপর 4 যোগ 0 মানে 4, 2 আর 4 6, এরপর হচ্ছে 7 আর 2 9, 7 7। আবার এবার পরের অঙ্কটি দেখো, 3 নম্বর 5 নম্বর সহজ পদ্ধতিতে গুণ করি। 3 নম্বর 4520 গুণ 998। তাহলে আমাদের চিন্তা করতে হবে এই সংখ্যাটা হয় 1000, না হলে 10,000, না হলে 100। এখান থেকে 1 2 3 বিয়োগ করে আমাদের অঙ্কের সমাধানের দিকে আগাতে হবে, যোগ বিয়োগ করতে হবে। তাহলে সহজ পদ্ধতিতে গুণের ক্ষেত্রে আসলে এটাই নিয়ম, এর বাইরে আমরা অন্য কোনো নিয়মে করলে কিন্তু অঙ্ক হবে না। তাহলে 4520কে আমি 1000 বিয়োগ 1000 থেকে যদি 2 বিয়োগ করি তাহলে কী হয় 998। তাহলে 4520 গুণন 1000, এই বিয়োগ 4520 গুণন কত 2, অর্থাৎ এইটা ভিতরে সবার সাথে গুণ দিয়ে দিলাম।
তাহলে এবার 4520 একবার গুণ দিলে এটা যা আছে তাই থাকে, গুণন 3টা শূন্য, 3টা শূন্য বিয়োগ 2 দুগুণ 4, 2 দ্বিগুণ দেবো, 2 দুগুণ 4, 5 দুগুণ 10 শূন্য, হাতে আমার কত 1, 4 দুগুণ 8 আর 1 9, আর একটা শূন্য। এবার আমরা বিয়োগ করে দেবো, শূন্য বিয়োগ শূন্য মানে শূন্যই, 4 থেকে তুলে 10 পাবো 6, দেখো 4 নিচে 4 উপরে শূন্য, অর্থাৎ নিচে বড় সংখ্যা উপরে ছোট সংখ্যা, তাহলে উপরে 10 ধরতে হয়। তাহলে 0 0 4 থেকে 10 পাবো 6, হাতে আমার 1, 1 থেকে তুলে 10 পাবো 9, হাতে আমার কত 1, 9 আর 1 10, এই 10 10 মিলে গেল 0, হাতে আমার 1, 1 থেকে 2 পাবো 1, আর হাতে কিছু নেই। এইটা পরেরটা দেখো, এই 4 নম্বর 6520 গুণন 1001, 1001। তাহলে আমরা এটা কীভাবে লিখতে পারি? 6520 গুণন 1000 যোগ 1। সবসময় যে বিয়োগই করতে হবে এমন না, যোগও করা লাগতে পারে। তাহলে 6520 গুণন 1000 যোগ 6520 গুণন কত 1। তাহলে 6520 আর কত 3 শূন্য যোগ 6520 6520 গুণন 1, মানে যা আছে তাই, ঠিক আছে না? 6520। এবার তাহলে গুণ করবো, 0 যোগ 0 মানে 0, 2 যোগ 0 মানে 0, 5 যোগ 0 মানে 5, এবার 6-এর সাথে 0 যোগ করলে 6ই হয়, এবার 2 2 হয়, 5 5ই হয়, 6 6ই হয়। দেখো আমরা গুণের ক্ষেত্রে 2 যোগ 0 মানে 2, কিন্তু যোগের ক্ষেত্রে 2 যোগ 0 মানে 2, কিন্তু গুণের ক্ষেত্রে কিন্তু তা না। দেখো 2 যোগ 0 মানে কত 2, কিন্তু 2 গুণন 0 মানে কত 0, অর্থাৎ কোনো সংখ্যার সাথে 0 যোগ করলে ওই সংখ্যাই থাকে, কিন্তু কোনো সংখ্যার সাথে 0 গুণ করলে সংখ্যাটি 0 হয়ে যায়। ঠিক আছে, আজকের মতো সবাইকে ধন্যবাদ। আমার চ্যানেলটি সবাইকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হচ্ছে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।